আসসালামু আলাইকুম। আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করছি এবং প্রত্যয়ের যে পর্ব 3 সেক্ষেত্রে আজকে সংস্কৃত কৃত প্রত্যয় খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ আলোচনা শুরু করব। আমরা দেখি যে কতদূর আমরা আজকে ক্লাসে যেতে পারি। প্রথমে রয়েছে অনট প্রত্যয়। যখন আপনি অনট যুক্ত করছেন, এটির নিয়মটি হচ্ছে যে অনট প্রত্যয়ের ক্ষেত্রে এই ট হচ্ছে ইথ। ইথ অর্থ হচ্ছে এটা বাদ যাবে, তাহলে থাকছে অন প্রত্যয়। যখন অন প্রত্যয় যুক্ত করছি তখন কি অবস্থা দাঁড়াচ্ছে সেটি আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হব। প্রথমে আমরা লিখব যে নি যোগ অনট। আচ্ছা, নি যোগ অনট। তাহলে অনট যখন আমরা বলছি তখন এটি সমান সমান দাঁড়াচ্ছে নি যোগ অন, অর্থাৎ প্রথমে এই ট এটি বাদ গেল। এখানে আমরা চিহ্ন দিয়ে রাখি যে ট বাদ, কারণ অনট প্রত্যয় যুক্ত হলে ট বাদ যায়, যেটিকে বলা হচ্ছে ইত। কাজে এক্ষেত্রে আমরা এখন দেখব যে নি যোগ অন, তাহলে কি হচ্ছে নে যোগ অন। নি যোগ অন থেকে নে যোগ অন, এখানে কিভাবে নি থেকে নে হলো এটি আমরা দেখব। এখানে যে গুণ গুণ সূত্রে হয়েছে। গুণটা কি আমরা প্রথম পর্বে এই বিষয়ে আলোচনা করেছি। প্রথম পর্বটাই আমাদের ছিল গুণ এবং বৃদ্ধি নিয়ে। কাজে যখন আদি স্বর থাকছে এই যে রস্বই অথবা দীর্ঘ ই, দেখুন এখানে রস্বই কিংবা দীর্ঘ ই, তাহলে এই রস্বই দীর্ঘ ই কি হয়ে যাচ্ছে, এখানে নে হয়ে যাচ্ছে। রস্বই এবং দীর্ঘ ই নে হয়ে যাচ্ছে, ফলে এখানে আমরা কি পাচ্ছি যে দন্ত ন হসন্ত যোগ দীর্ঘ ই, দন্ত ন হসন্ত যোগ দীর্ঘ ই। এখানে দীর্ঘ ই থেকে কি হচ্ছে দন্ত ন হসন্ত যোগ এ হচ্ছে, ফলে পরিবর্তনটা এখান থেকে এখানে আমরা খেয়াল করতে পারছি। যখন রস্বই বা দীর্ঘ ই থেকে এ হচ্ছে তখন সেটিকে বলা হচ্ছে গুণ, যেটি আমরা এখানে লিখেছি। এবং এই যে গুণ, এরপরে সেটি আরো পরিবর্তন হবে যে নি থেকে হচ্ছে নে, তাহলে এখানে পেলাম নে যোগ অন। এরপর আমরা পেলাম যে নয়ন। নয়ন, তাহলে নয়ন কিভাবে হলো এটি আমরা একটু দেখব। যে নয়ন শব্দটাকে যদি বিশ্লেষণ করি আমরা পাবো দন্ত ন হসন্ত যোগ স্বরে অ, তারপর দেখুন যে অয়, তারপর দেখাচ্ছে যে এর সাথে অকে আলাদা করে ফেললাম, এরপর হচ্ছে এই দন্ত ন। ফলে যখন আপনি এখানে অনকে আলাদা করে ফেলছেন, এখানে যে অয় থাকলো, তো এই অয় থাকলে কি হয়, অয় থাকলে এ হয়। এটি সন্ধির একটি নিয়ম। তো সন্ধির নিয়মটা এরকম কি 13 নম্বর নিয়ম, যেটি আমাদের নবম দশম শ্রেণীর যে বর্তমান বই রয়েছে 22-23 এরপর থেকে 20 সালের পর থেকে একটি নতুন যে বই হয়েছে সেখানে যে সূত্র সন্ধির অধ্যায়ে সেটি 13 নং সূত্র বলছে। 13 নং সূত্র বলছে যে কোন শব্দে যদি অয় থাকে তাহলে অয় থাকলে কি হয়, এ হয়। আর যদি আয় থাকে সেটি হয় ওই। এটি 14 নম্বর সূত্র। তারপর যদি অব থাকে সেটি হয় উ, আর আব যদি থাকে সেটি হয় ও। এই কারণে কিন্তু নৌ যুগ ইক নাবিক। ফলে এখানে গুণ এবং সন্ধি, ফলে এখানে আমি লিখে দিব যে এটি সন্ধি সূত্রে হয়েছে। ইতোমধ্যে এটা কিন্তু আমরা আলোচনা করেছি প্রথম পর্বে। তারপর যেহেতু অনট প্রত্যয় অর্থাৎ অন প্রত্যয়টি সংস্কৃত কৃত প্রত্যয়ের আলোচনা এসেছে, আমরা এখানে দেখিয়ে দিলাম প্রথমটি। ফলে নয়ন শব্দটি যখন নি যোগ অনট, তখন নি হয়ে যাবে নে, এবং এটি হওয়ার কারণ হচ্ছে এই যে গুণ। এখানে দেখতে পাচ্ছেন যে রস্বই বা দীর্ঘই থাকলে এ গুণ,
এবং এই গুণ হওয়ার ফলে এখানে আবার বলছে যদি এ থাকে, সন্ধি বলছে যে এ যোগ স্বর, অয় সমান এ যোগ স্বর, ওই সমান আয় সমান ওই যোগ স্বর, ঠিক এরকম ভাবে থাকবে। তো আমরা এদিকে যাই, আমরা ওই যোগ স্বর, তারপর উ যোগ স্বর, আবার এখানে ও যোগ স্বর, এগুলো হচ্ছে সন্ধির নিয়ম। ফলে কি দাঁড়াচ্ছে দেখুন, যে গুণ এবং সন্ধি হয়ে এই নয়ন শব্দটি গঠিত হয়েছে। এবার আমরা দেখব যে শ্রু যোগ অনট, শ্রু যোগ অনট, তাহলে শ্রবণ কিভাবে হচ্ছে এটি আমরা মুছে দিব। তাহলে আমরা শ্রু যোগ অনট লিখলাম। তাহলে অনট বা অন, তাহলে এখানে শ্রু থাকলে হবে শ্রো যোগ অন। খেয়াল করুন এখানে কি রয়েছে, রস্বও রয়েছে। রস্বও কার সাথে রয়েছে, তালব্য স র যোগ রস্ব উ, এখানে রয়েছে যুক্ত বর্ণ রূপে রয়েছে। এখানে যুক্ত বর্ণ আসলে তিনটা রয়েছে, এখানে তিনটা বর্ণ রয়েছে, যেমন তালব্য স হসন্ত যোগ র, এটি হচ্ছে রফলা হয়েছে, আর রস্ব উ। তাহলে এই যে রস্ব উ, এই রস্ব উ কে আমরা কি পেলাম, যখন পরিবর্তন হচ্ছে রস্ব উ এখানে ও হয়ে যাচ্ছে, শ্র। তাহলে এটিকে আমরা বলছি গুণ। এই যে দেখুন শ্র, তাহলে আপনি যদি এটাকে আলাদা করেন, শ্র এখান থেকে এখানে আসলাম, যোগ ও যোগ অ যোগ দন্ত ন। তাহলে আপনারা এবার এখানে খেয়াল করুন যে অ থাকলে, ও যোগ স্বর থাকলে কি হয়, অব হয়। তাহলে এখানে হয়েছে গুণ, এখানে হলো গুণ, আর এখানে হলো কি সন্ধি, সন্ধি। ফলে এখান থেকে আমি যখন এখানে যাচ্ছি তখন আমরা কি পাচ্ছি, ও আর স্বরে অ মিলে কি হচ্ছে, ও এখানে একটা হসন্ত আছে, এটি দিয়ে রাখি কারণ এর সাথে ও কিন্তু যুক্ত বর্ণ হিসেবে রয়েছে। তাহলে এখানে আপনি পেলেন শ্র হসন্ত যোগ, এইটুকের পরিবর্তে আপনি কি পাবেন, এটুকের পরিবর্তে পাবেন অব, অব, অবের সাথে কিন্তু হসন্ত আছে, নইলে উচ্চারণ হয়ে যাবে অব, যেখানে আপনি থামবেন সেখানে হসন্ত রয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে ও আর অ। তাহলে এখানে এর সাথে আপনি পাচ্ছেন যে অন, তাই তো। তাহলে শ্রবণ, এখান থেকে চলে আসছে এই যে তালব্য স, আর এখানে আমরা পাচ্ছি যে এর সাথে স্বরে যুক্ত হয়ে যাচ্ছে শ্রবণ। ফলে শ্রবণ শব্দটিতে অব উচ্চারণ রয়েছে। এই অব উচ্চারণ যেহেতু রয়েছে তাই এর সন্ধি হচ্ছে ও যোগ স্বর। ফলে শ্রু যোগ অনট, এটি গুণ এবং সন্ধি যুগে গঠিত হয়েছে। তাহলে এক নম্বর যে এখানে নিয়মটি আমরা পড়ছি যে অন প্রত্যয় যুক্ত হলে কিভাবে এখানে গঠিত হচ্ছে। এরপর আমরা পাচ্ছি স্থান। স্থানের ক্ষেত্রে আমরা কি লিখব, এখন আমরা আশা করি বুঝে গিয়েছি। স্থানের ক্ষেত্রে আমরা লিখব যে স্থা যোগ অনট, স্থা যোগ অনট। তাহলে অনটের এই ট বাদ যাবে, তাহলে স্থা যোগ অন, স্থান। এরপর আমরা পাচ্ছি ভুজ। ভুজ কিভাবে হচ্ছে আমরা লিখি, যে ভোজন, আচ্ছা ভোজন, 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 যেহেতু ও রয়েছে আপনারা এখানে খেয়াল করুন, ও থাকলে কি হয়, রস্বও হয়।
বা দীর্ঘ হয়, তাহলে এখানে আমরা লিখলাম ভুজ যোগ অন। খেয়াল করুন যে ভুজ যোগ অন কেন হলো, এখানে রসও রয়েছে, এটাকে ভাঙলে হবে ভ হসন্ত যোগ রসউ, আর এটাকে ভাঙলে হবে ভ হসন্ত যোগ এখানে উ, আর এটা হচ্ছে রসউ। তা যেহেতু উ রয়েছে এখানে আমরা দেখব যে উ রয়েছে, উ থাকলে আমরা রসও দিয়ে বা দীর্ঘ দিয়ে বিভাজন করব, ফলে এই যে ও থেকে ও, এখানে আমরা বলতে পারি যে গুণ, এখানে গুণ হয়েছে, গুণ সংগঠিত হয়েছে। ঠিক এরকম ভাবে কিন্তু আমরা পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখব যে নৃত, নৃত, নৃত যোগ অন কি হচ্ছে নর্তন, নর্তন। অন প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য হয়, এটি বিশেষ্য পদ। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে অর কোথা থেকে আসলো, দেখুন উচ্চারণে অর এসেছে নর্তন, নর্তন। তাহলে দেখুন এখানে রি থাকলে কি হয়, যে রি থাকলে অর হয়, অর কোথায় হয়, গুণের ক্ষেত্রে অর হয়, তার মানে এখানেও কিন্তু গুণ হয়েছে, গুণ হয়ে এই নৃ দন্ত ন হসন্ত যোগ রি, এই রি থাকার কারণে এখানে হবে অর আছে, দন্ত ন হসন্ত যোগ অর যোগ তন, তাহলে নর্তন। দেখুন অর কেন আছে, এখানে রেফ আছে, রেফ যখন আপনি উচ্চারণ নিয়ে আসবেন নর তন, নর তন, তাহলে অর আগে এসেছে, যেহেতু অর এসেছে, অর কার পরিবর্তে এসেছে, এই যে রি এর পরিবর্তে অর এসেছে, ফলে এটিকে আমরা বলছি যে রি থাকলে অর হয়। আর আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে অর থাকলে কোন শব্দের উচ্চারণে রি দিয়ে করব, ফলে নর্তন শব্দটি এভাবে গঠিত হয়েছে। তারপর আমরা আরো দেখব যে দৃশ যোগ অন, দৃশ যোগ অন, দৃশ যোগ অন, এটি কি হচ্ছে দর্শন। তাহলে এখানে দ হসন্ত যোগ রি রয়েছে, রি থাকলে কি হবে, অর হবে, তাহলে রি থাকলে এখানে দ হসন্ত যোগ অর। তারপরে দেখুন এই যে তালব্যস্য হসন্ত, তালব্যস্য হসন্ত যোগ স্বরে অ আর ন, ফলে এখানে আমরা দেখব যে এই স্বরে অ যাবে দ এর সাথে, ফলে এখানে হলো দ, এরপরে আমরা এখানে পেলাম র হসন্ত, আর এই তালব্যস্য এবং দন্তস্য হবে এখানে তালব্যস্য, আর দন্ত ন থেকে যাবে, ফলে পরবর্তীতে এটি কি হলো, যেহেতু উচ্চারণে দর র আছে, ফলে এটি রেফ হিসেবে যাবে, এই যে দর্শন উচ্চারণটা এখানে দেখাচ্ছে, আমরা এটার পরের আগের অবস্থা স্টেজটা হচ্ছে এটা। ফলে দর্শন যখন শব্দটি প্রকৃতি প্রত্যয় আমরা করছি দৃশ যোগ অন। তো আশা করি আমরা এরকম বুঝতে পেরেছি। 2 নাম্বার যে নিয়ম সেটিতে আমরা যাব। 2 নাম্বার নিয়মের ক্ষেত্রে আমরা বলছি যে ক ত যুক্ত বর্ণ, তাহলে ক ত প্রত্যয় এবং এখানে এই ত, এখানে ক বাদ যাবে, ক ইত, ইত মানে, ইত মানে হচ্ছে বাদ, তাহলে ক ইত ত থাকবে। আধুনিক যে বানানে বর্তমান সময়ে কিন্তু এইটা ক ত দিয়ে লেখা হয় না, শুধু ত দিয়ে লেখা হয়, তার মানে হচ্ছে পরীক্ষায় এটাও থাকতে পারে, আবার শুধু ত দিয়েও থাকতে পারে। যেমন উক্ত, বৎস, বৎস যোগ
ক ত অথবা ত, ফলে এটি হবে উক্ত। পরীক্ষায় এটাও থাকতে পারে, এটা সহ থাকতে পারে, আবার এটা নাও থাকতে পারে। মূল বিষয় হচ্ছে ত থাকতেই হবে। কাজে আমরা এখন এই ডিটেলসে যাব যে জ্ঞা যোগ কত সমান সমান জ্ঞাত। দেখুন এই কটা বিলোপ হয়েছে, এখানে ক হসন্ত যুক্ত রয়েছে, তো এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা হচ্ছে নিয়ম। এবং আধুনিক ক্ষেত্রে এই ক দিয়ে থাকে না, অনেক সময় ত দিয়ে বিভাজনটা করতে হয়। তারপর আমরা দেখব যে খ্যা যোগ ক ত, তাহলে এটা হবে খ্যাত। এই কটা এখানে কি হবে, এই ক বাদ যাবে, তাহলে ত থেকে যাবে। এটি হচ্ছে এই এই প্রত্যয়ের নিয়ম। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেগুলো আমরা দেখব যে ব্যতিক্রমগুলো কি কি। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। বিশেষ নিয়ম, এই প্রত্যয়ের বিশেষ নিয়ম, বিশেষ নিয়ম, বিশেষ নিয়ম কি বলছে, যে আধুনিক ক্ষেত্রে কত প্রত্যয় যুক্ত হলে কিছু ধাতু রয়েছে সেগুলো অন্তঃস্বর ইকার হয়। যেমন পট যোগ কত, আচ্ছা পট, পট যোগ কত। আচ্ছা এখন বলছে যে এটা কি হবে, পঠিত। পঠিত নিয়ম বলছে যে কিছু ধাতুর সাথে যদি এই প্রত্যয়টা যুক্ত হয় তাহলে মাঝখানে একটা কি আসে, যে রস্বই আসে। রস্বইটা আসে, কেন আসে, এই ক তো প্রত্যয় যুক্ত হলে রস্বই আসে, এবং এই কারণে পঠিত। তাহলে আমাকে এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বর্তমান সময়ে এটা ইত প্রত্যয় দিয়ে লিখি। তো ইত প্রত্যয়টা তার মানে ইটা এখানে এক্সট্রা, তো আমরা এখানে আরো ই দিব, বাকিটুকু আমরা কত বসাবো। যেমন লিখ, লিখ যোগ কত, আমরা করব এভাবে, আমরা লিখব কি এটা দিয়ে। তাহলে এই সব ক্ষেত্রে মাঝখানে ই আসবে, এটা আমরা দেখাবো না, তাহলে আমরা লিখব হচ্ছে এটা। তাহলে লিখ যোগ কত, আর এইভাবে যদি না লিখি তাহলে আমাকে লিখতে হবে লিখ যোগ ইত, লিখ যোগ ইত। এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে। এটি যে বই থেকে আমরা ফলো করছি সেটি হচ্ছে যে বাংলা ব্যাকরণ পুরাতন বইটা, যেটা 20 সালের পূর্বে 2020 সালের পর্যন্ত পাঠ্য ছিল, নবম দশম, তো সেই বইয়ে কিন্তু এইটা দেওয়া আছে, আমরা সেটাই ফলো করছি। তো বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বইয়ে এরকম ইতো থাকবে, ঠিক আছে। ইতো থাকলে তো আমরা বুঝেই যাব যে এখানে কি হবে, যে রস্বই হবে। তাহলে যে এক্ষেত্রে আমরা বলছি যে যেখানে আমরা ইতো পাবো উচ্চারণে, যেমন প, এখানে আমরা পাচ্ছি পট যোগ ইত, তার মানে যেখানে আমরা এই ইত পাবো সেখানে এই তয়ের পরিবর্তে আমরা কত লিখব, আর এই রস্বইকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু বাকিগুলো হয়ে যাবে। যেমন লিখ যোগ কত, তারপর আরো আছে বিদ যোগ কত, বিদ যোগ কত। এটার মানে কি, বিদ মানে বিদিত, তো বিদিত মানে হচ্ছে জানা, বিষয়টি আমার জানা রয়েছে। তাহলে বিদ যোগ কত, এখানে কিন্তু ইতো আছে, রস্বই কিন্তু আসছে, কেন আসছে, রস্বই আসছে এই কত যুক্ত বর্ণ হিসেবে এখানে যে প্রত্যয় রয়েছে সেটি থাকার কারণে। ফলে
আমরা মূল যে ধাতুটা সেটির সাথে শুধু এটা যোগ করব, এবং এটা যোগ করলেই কিন্তু আমাদের এখানে যে প্রকৃতি প্রত্যয় সেটা হয়ে যাবে। তারপর আমরা এখানে আরো লিখবো বেষ্টিত। হ্যাঁ, বেষ্টিত মূল বিষয়টা আমরা এখানে ডিসকাস করলাম। তো আমরা লিখবো যে বেষ্টিত, বেষ্ট যোগ ক ত, তাহলে বেষ্টিত। বেষ্টিত এখানে আমরা কি পেলাম, এই ক কে এই ক এবং ত যুক্ত থাকার কারণে এখানে একটা রস্বই পেয়েছি, এই রস্বইটা আসবে। তার মানে এখানে কি রয়েছে, ইত রয়েছে। এই ইত থাকলে এখানে কটা উপরে যে কটা বাদ যাচ্ছে, আর এখানে যুক্ত হওয়ার কারণে এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই রস্বইটা আসবে। এরপর আমরা লিখব যে পথ, পথ, পথ যোগ কত, তাহলে পতিত। দেখুন এখানেও ইত রয়েছে, ইটা নতুন আসবে। আর এই ক্ষেত্রে এই যে এটা এখানে বলে দিয়েছে ক ইত, মানে ক বাদ যাবে। এরপর আমরা দেখছি যে লুণ্ঠ, লুণ্ঠ, লুণ্ঠ যোগ লুণ্ঠিত। ক্লিয়ার? এরকম। তারপর শিখ, শিক্ষ, শিখ যোগ কত, শিক্ষিত। শুধু এটার মধ্যে শুধু ক তটা থেকে যাবে। কি থেকে যাবে, শুধু ত থাকবে। ফলে এখানে আমরা পাচ্ছি, এখানেও পাচ্ছি ইত। তার মানে ইত যেখানে উচ্চারণ পাবো সেখানে আমি এই যে এটা বসিয়ে দিব, তাহলে এখানেও আমরা পাচ্ছি ইত। পাশাপাশি আমরা গ্রন্থ যদি লিখি, গ্রন্থ, গ্রন্থ যোগ কত, গ্রন্থিত। এরকম ভাবে কিন্তু আমরা ডিসাইড করতে পারছি। আশা করি আমরা এরকম বুঝতে পারছি। আরেকটি বিষয় হচ্ছে, এটি হচ্ছে বিশেষ নিয়মের ক, বিশেষ নিয়মের কর ক্ষেত্রে এগুলো ছিল, এবং এক্ষেত্রে আমরা আরো কিছু পার্থক্য পাচ্ছি। যেমন এখানে আরেকটা উদাহরণ আছে, আমরা লিখে নিই যে চল যোগ চলিত। দেখুন ইটা থাকবে কেন, এই যে এ থাকার কারণে, এটা হচ্ছে বিশেষ নিয়ম। বিশেষ নিয়ম ক গেল, এবং বিশেষ নিয়ম খতে আমরা দেখব যে খতে কি রয়েছে। খতে আমরা দেখছি যে কিছু ধাতুর অন্তঃস্থিত চ এবং বর্গীয় জ স্থলে ক হয়। যেমন শীত, এখানে আমরা পাচ্ছি সিক্ত, সিক্ত। এবং এখানে বলছে যে চ এবং বর্গীয় জয়ের স্থলে ক হয়। তাহলে এখানে কি হচ্ছে যে শিক ত, শীত যোগ ত, ক আর ত এর যুক্ত বর্ণ। আমরা জানি যে এখানে শুধু কি থাকে, এখানে শুধু ত থাকে, তাহলে ত থাকে। তাহলে এই যে চ জ এর জায়গায় এখানে যদি ডিভাইড করি যে শিক যোগ ত, এবং এই তটা তো এই যে এটা ক তো এখানে বিলোপ হয়েছে, এই ত হচ্ছে এটা। তাহলে এই কটা কোথা থেকে আসলো, এই কটা হচ্ছে রিপ্লেস হয়েছে। তো ধ্বনি পরিবর্তনে কিন্তু এরকম রিপ্লেসমেন্ট আছে। ধ্বনি পরিবর্তনে অনেক সময় তো দেখা যাচ্ছে ব্যঞ্জনে একটা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তাহলে চ এবং জয়ের পরিবর্তে কি হচ্ছে, এটা বিশেষ নিয়ম খ, এবং খতে আমরা দেখছি যে চ এর জায়গায়
ক হচ্ছে। এরপর আরো হতে পারে যে ভুক্ত এবং মুক্ত, ভুক্ত এবং মুক্ত। তাহলে এখানে হচ্ছে মুচ, চ রয়েছে, এটা মানে তো আসলে শুধু ত। তাহলে আপনি বলতে পারেন যে মুচ যুক্ত, তাহলে মুক্ত, মুক্ত, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, আমি ভেঙে লিখলাম। তাহলে এই ক কোথা থেকে আসলো? এখানে নিয়ম বলছে যে ক ইত, ইত মানে ক বাদ যাবে, তাহলে ক বাদ গেলে শুধু ত আছে, এই প্রত্যয়ের এই ত থাকলো, তাহলে চ এর পরিবর্তে এখানে ক হচ্ছে। এরকম ভাবে ভুজ, ভুজ যোগ প্রত্যয় যদি এরকম যুক্ত করি, তার মানে সে শুধু ত থাকছে, থাকার কারণে এটা হচ্ছে ভুক্ত। তাহলে ভুক ত, এই ত কোথা থেকে আসলো? এই ত এসেছে এই বর্গীয় জ, এই যে ক কোথা থেকে আসলো? বর্গীয় জ এর রিপ্লেসমেন্টে ক এসেছে, এটা হচ্ছে নিয়ম বলছে। এরপর হচ্ছে আমরা আরো কিছু প্রত্যয় পরিবর্তন দেখব, যেগুলো বিশেষ নিয়মের মধ্যে পড়েছে, যেগুলো আপনি কোনো সূত্র দিয়ে আসলে ফেলতে পারবেন না, সেগুলোই হচ্ছে বিশেষ নিয়ম। কিরকম? যেমন এখানে বিশেষ নিয়ম গ, এটি খুব ইম্পর্টেন্ট, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নইলে ভুল হয়ে যাবে। কারণ কি, বিশেষ নিয়ম কি? যেটা আপনি সূত্রের মধ্যে ফেলতে পারবেন না। বিশেষ নিয়ম হচ্ছে যেটা আপনি সূত্রের মধ্যে কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না, সেটাই বিশেষ নিয়ম। কাজে সেখানে যদি আমরা দেখি যে গম যুগ ত, গম ক যুক্ত ত, তাহলে এখানে কি হচ্ছে? গত, দেখুন এখানে কি লোপ পেয়েছে? ম লোপ পেয়েছে, আর এখানে তো শুধু ত, এটার মানে তো ত, এটা প্রত্যয়ের ত, তাহলে এখানে ম কি হয়েছে? লোপ পেয়েছে। তাহলে আমরা যে ধ্বনি পরিবর্তন জানি, ধ্বনি পরিবর্তনে কি কি আছে? যে স্বর আসতে পারে, স্বর বাদ যেতে পারে, ব্যঞ্জনের ক্ষেত্রে নতুন কোনো ব্যঞ্জন আসতে পারে, তারপরে ব্যঞ্জনে এক্সচেঞ্জ হতে পারে, সামনেরটা পিছনে যেতে পারে, পিছনেরটা সামনে আসতে পারে, আবার একেবারে বাদও হয়ে যেতে পারে। এরপর আমরা আসছি যে গ্রন্থ, গ্রন্থ যুগ গ্রন্থ, গ্রন্থ যুগ ক এ ত, আচ্ছা গ্রন্থ। ফলে এখানে কি পরিবর্তনটা হচ্ছে? আমরা দেখছি যে এই ক তো থাকবেই না, এটা নিয়মের কারণে থাকবে না, তাহলে গ্রন্থ, এখানে এখানে ত বিলোপ হয়েছে, তাই না? ত কে যদি ভাঙি, ত হর্ষন্ত যোগ স্বরেও থাকে, আবার এখানে হর্ষন্ত রয়েছে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ত কিন্তু বিলোপ হয়ে যাচ্ছে। গ্রন্থ যুগ, আচ্ছা গ্রন্থ যুগ কত আছে? গ্রন্থিত, 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 তাহলে এখানে পরিবর্তন হচ্ছে গ্রন্থিত, এখানে ই তো চলে আসছে, এই যে আগে যেটা পড়লাম আমরা যে ক পঠিত, পঠ যুগ পঠ, পঠ যুগ কয়ে ত, আচ্ছা পঠিত, তাহলে এই প্রত্যয় যুক্ত করার কারণে নতুন একটা রস্বই আসবে। আবার এভাবেও আমরা চিন্তা করতে পারি যে এখানে ইত প্রত্যয় আসছে, আধুনিক যে বিশ্লেষণ সেখানে কিন্তু ইত সরাসরি আছে, থাকে ইত প্রত্যয়। তাহলে এরপর আমরা দেখব চূর যুগ চূর্ণ, চূর যুগ কত? তাহলে চূর্ণ, তাহলে দেখুন চূর ন, তাহলে এই তো বাদ, এই ক বাদ, এই ত রিপ্লেস হয়ে এখানে কি হয়ে যাচ্ছে? তো এই চু এখানে পরিবর্তন হয়ে দীর্ঘ হচ্ছে, আবার এখানে মূর্ধন্য চলে আসছে, ফলে পুরোটাই কিন্তু একবারে নতুন একটা স্ট্রাকচার বা গঠনের ক্ষেত্রে দাঁড়াচ্ছে। এগুলো হচ্ছে বিশেষ নিয়ম। তারপরে বচ যুগ কত? বচ উক্ত,
তাহলে উক্ত মানে বলা, সবকিছু এই মানে বলা সম্পর্কিত যত কিছুই আসবে, বচন, তারপরে হচ্ছে বাচনীয়, সবকিছুর মূল হচ্ছে বচ ধাতু, বচ ধাতু। তাহলে বচন, তারপর উক্তি, বলা সম্পর্কিত যত কথা, বাচনীয়, সবকিছু মানে বচন সম্পর্কিত, কথা সম্পর্কিত, এগুলো সবকিছু মূল ধাতু হচ্ছে বচ। এরকম ভাবে কিন্তু আমরা আরো পাচ্ছি লভ যুগ কত। আচ্ছা, লভ, তাহলে লব্ধ, দেখুন লব, এখানে ভ বাতিল হয়ে ব হয়েছে, আবার এটা তো নাই, ক তো নাই, এই ত পরিবর্তন হয়ে ধ হয়েছে, তার মানে পুরোটাই এখানে এক্সচেঞ্জ হয়েছে। তারপর সৃজ যুগ, এরকম দিব সৃজ, সৃজ ধাতুর ক্ষেত্রে সৃষ্ট, সৃষ্ট, সৃজ ধাতু থেকে সৃজ যুগ কয় যুক্ত ত। তারপর আরো আমরা পাচ্ছি যে সুপ্ত, সুপ্ত, সুপ্তর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সব, কয় ত। তারপর হন যুগ ত, এক্ষেত্রে হত, এটা হচ্ছে হন ধাতুর সাথে। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম, বিশেষ নিয়মের মধ্যে পড়ছে, সেগুলো আমাদের লিখে 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 প্র্যাকটিস করে করে আমাদের এখানে আনসার করার চেষ্টা করতে হবে, বারবার লিখতে হবে, বারবার লেখা ছাড়া এগুলো, এবং যেগুলো ব্যতিক্রম এগুলো পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে দিতে হবে। মানুষ যখন পড়ে এবং সেটা লিখে, তার ভিতরে সেটা গেঁথে যায় এবং থাকে, এবং পরীক্ষার আগে যেগুলো তার কনফিউশন থাকে সেগুলো জাস্ট অ্যাট এ গ্লান্স সে টাচ করে যায়, এবং এই ক্ষেত্রে তখন এটা ব্যাকআপ দেয়, এবং এরপরে আবার ভুলে গেলে সমস্যা নেই। ধরেন আপনি পড়েছেন, ভুলে গেছেন, পরীক্ষার আগে আপনি যখন প্রত্যয় রিভিশন দিবেন, তখন কিন্তু আপনি যেটা ক্যাটাগরি নিয়মের মধ্যে পড়েছে সেটা আপনি সবগুলো যদি বুঝে থাকেন, তাহলে কিন্তু আর সেটা রিভিশন দিতে হয় না। রিভিশন দিতে কোনগুলো, এই যে ব্যতিক্রমগুলো, ব্যতিক্রমগুলো পড়ে যাবেন, পরীক্ষার দিন কমন পড়লে দিবেন, না পড়লে দিবেন না, এরপরে এসে ভুলে গেলেও সমস্যা নাই। তো ব্যতিক্রমগুলো এভাবে লিখে লিখে পড়তে হয়, তখন ব্রেন কমান্ড করে যে হ্যাঁ এটা হয়। পরীক্ষা হলে অনেক সময় দুইটা কনফিউশন কাজ করে, তখন ওটা একটু প্রশ্নের পাশে লিখলে পেন্সিল দিয়ে যে এটা কি এটা কি না, তখন এরকম হেল্পফুল হয়। এক্ষেত্রে এর জন্য আমি বলছি যে এটা লিখে পড়লে বেশি উপকার পাওয়া যায়। এরপর আমরা যদি বলি যে তি প্রত্যয়, তাহলে এটাকে আপনি জাস্ট রসই দিলেন, তাহলে তি এর ক্ষেত্রেও কিন্তু এই তিটা থাকবে, ক বিলোপ হবে এবং তিটা থাকবে। কিরকম, যে গম যুগ তি, গম যুগ ক এ তস যুক্ত। আচ্ছা, তাহলে এটিকে যদি বলি গতি, যখন আপনি এটি প্রত্যয় যুক্ত করছেন তখন দেখা যাচ্ছে যে এই যে মটা লোপ পেয়েছে, এটা তো নিয়ম দিয়েছে যে এখানে ম লোপ পেয়েছে, এরকম ভাবে শুধু বলে দিয়েছে, এবং বিশেষ নিয়মে যখন বলছে এই ক্ষেত্রে এই প্রত্যয় যুক্ত করলে কিছু কিছু ক্ষেত্রে অন্তব্যঞ্জনের লোপ হয়। অন্তব্যঞ্জন কোনটা, অন্ত মানে শেষ, তাহলে অন্তব্যঞ্জন হচ্ছে এই যে ম, এটা লোপ হয়, যেটা নিয়মের মধ্যে ফেলতে পারবে না সেটাই বিশেষ নিয়ম বলে চালিয়ে দিবে। তো এক্ষেত্রে পরীক্ষার্থীদের অনেক সমস্যা হলেও বারবার প্র্যাকটিস করলে সেটি আনসার করার মতো অবস্থায় চলে যায়। তারপর আমরা যদি বলি যে এখানে মন যুগ মতি, তাহলে দেখুন এটা মানে তো তি, এটা মানে তি, কারণ ক তো থাকবে না, ক ইত, ইত মানে ক বাদ যাবে, তাহলে তি থাকলো, এখানে ন বাদ যাবে, তাহলে এটাকে আমরা কি বলবো, ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন লোপ। এরপর আমরা আরো দেখছি যে রম যুগ রম দিয়ে, তাহলে ম
তার মানে যেখানে আপনি ত পাবেন, খেয়াল করবেন, যেখানে ত পাবেন সেটা সমান এটা দিয়ে লিখতে হবে, যেখানে টি পাবেন সেখানে এটা দিয়ে লিখতে হবে। ফলে এখানে ম লোপ পাবে, রতি। এরকম ভাবে আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি। কোন কোন ধাতুর উপধকারের বৃদ্ধি হয়ে আকার হয়, যেমন শ্রম যুক্তি। আচ্ছা, তো এটি কিন্তু আরো একটু ডিটেলসে যেতে হবে। যেমন শ্রম, শ্রান্তি। প্রশ্ন হচ্ছে এটাকে আমরা লিখব শ্র যোগ স্বরে আ যোগ দন্ত ন যোগ ত যোগ হ্রস্ব ই। আচ্ছা, এটাকে আমি ভেঙে লিখলাম। প্রশ্ন হচ্ছে কিভাবে আসলো। তো খেয়াল করতে হবে যে এখানে শ্র, এখানে অ রয়েছে, এখানে কি রয়েছে, অ রয়েছে, উচ্চারণ কি শ্র। তাহলে অ থাকলে কি হয়, অ থাকলে এই যে আ হয়, তাহলে আ হয়েছে এখানে, তাহলে এই অ যে আ হয়েছে এটা হচ্ছে বৃদ্ধি, এখানে বৃদ্ধি হয়েছে। তারপর ম হয়েছে ন, দেখুন ময়ের পরিবর্তে এখানে আসতেছে ন, এই যে ম হয়ে যাচ্ছে ন, এটা নাসিক্য বর্ণ। ব্যঞ্জন ধ্বনির যে নিয়ম রয়েছে, ব্যঞ্জন সন্ধির ওখানে এরকম একটা নিয়ম রয়েছে যে উচ্চারণে যখন এরকম ম থাকে সেটি দেখা যাচ্ছে যে নাসিক্য ধ্বনি ন হয়ে যায়, তাই না? তো কোনো শব্দের শেষে যদি ম থাকে তো দেখা যাচ্ছে যে সেটা নাসিক্য হয়ে যায়। এবং নাসিক্য ধ্বনি কিন্তু ওই যে ওই বর্ণের ওই বর্গ যেটা থাকে ওই বর্গের ক্যাটাগরিতে কিন্তু এটা থাকে। আমাদের যে স্বর ব্যঞ্জন সন্ধি সম্পর্কিত আলোচনা আমরা যেটা করেছি সেখানে কিন্তু এই নিয়মটি আলোচনা করা আছে। আমরা এখানে ডিটেলসে যাব না, আমরা দেখব যে ম থাকলে ন হয় কারণ এটি নাসিক্য ধ্বনি। এবং ব্যঞ্জন সন্ধিতে এই নিয়মটা আছে যে ম কিভাবে ন হয়। ফলে দেখুন এখানে বৃদ্ধি হলো একটা ফ্যাক্টর, আরেকটা হচ্ছে সন্ধির কারণে কিন্তু এখানে এই পরিবর্তনটাও হয়ে থাকে। মোটামুটি এরকম ভাবে পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে চ ও বর্গীয় জ স্থলে ক হয়, চ ও বর্গীয় জ স্থলে ক হয়। যেমন বচ, মানে বলা সম্পর্কিত সবকিছুই বলা সম্পর্কিত। তাহলে এখানে আমরা যদি বলি রস্য যোগ ক হসন্ত যোগ ত যোগ হ্রস্ব ই, তাহলে এই ক কোথা থেকে আসলো, এই চ এর কারণে আসলো, এটা এর মধ্যে আমরা আলোচনা করেছি। আর এটা মানে তো আসলে টি, তাহলে এই টি তো এখানে আছে, তার মানে এখানে ক আসছে। আবার বচ উক্তি, উক্তি মানে কি, এটা বক্তব্য কথার সাথে জড়িত, ফলে এটা ব্যতিক্রম। আর এটি কিভাবে হলো এখানে সুনির্দিষ্ট নিয়ম কিন্তু যারা ব্যাকরণবিদ তারা এই গ্রন্থে দেখাতে পারেননি। ফলে বচ ধাতু থেকে উক্তির সৃষ্টি এবং এক্ষেত্রে এই চ হয়ে যাচ্ছে ক, এই পর্যন্ত নিয়মে বলা আছে। তো মুক্তি ভুক্তি এগুলো কিন্তু আমরা এর আগে বলেছি। তো দুই এখানে তিনের ক্ষেত্রে তিন গেল। আমরা এখন যে 4 নম্বর নিয়ম ও তিনের ক্ষেত্রে কিছু নিপাতনের সিদ্ধ আছে, যেমন নিপাতনে সিদ্ধ, এটা 3 নম্বর নিয়মেরই। নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ কি, যেটা আপনি কি করতে পারবেন না, নিপাতনে সিদ্ধ মানে যেটা আপনি কোন নিয়মের মধ্যে ফেলতে পারবেন না। যেমন গই, গি তি, গই। তাহলে দেখুন গই
আমরা পড়েছিলাম যে এখানে বৃদ্ধির ক্ষেত্রে পড়েছিলাম যে দীর্ঘই থাকলে ওই হয়। এখানে যদি যে কৃত প্রকৃতির আদি স্বর সেখানে যদি দীর্ঘই থাকে ওই হয়, কিন্তু এখানে তো উল্টা, তাই না? এখানে হচ্ছে কৃত প্রকৃতিতে ওই আছে আর এখানে হয়েছে দীর্ঘই, তাহলে দেখুন এটি উল্টে গিয়েছে। হওয়ার কথা হচ্ছে এখানে যে গি থাকলে গই, তাই না? এখানে যদি বলতো যে গি যোগ এরকম, তাহলে এটা হইতে পারতো গৈতি, এটা হতো সাধারণ নিয়ম অনুযায়ী। সাধারণ নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, কারণ কি এখানে রস্বই থাকলে, রস্বই দীর্ঘই থাকলে ওই হয়, কিন্তু এখানে উল্টা, এখানে আছে ওই, তো এখানে হয়েছে দীর্ঘই, ফলে এটি ব্যতিক্রমের মধ্যে পড়েছে। বুধ যুক্তি বুদ্ধি, শক যুক্তি, এরকম ভাবে আমরা আরো পাচ্ছি যে সিদ্ধ যুক্তি, সিদ্ধ, আর এখানে আমরা পাচ্ছি সিদ্ধি। তারপর দেখুন যে আরো আসছে যে শক যুক্তি, শক্তি, শক্তি। তাহলে এখানে আমরা কিন্তু এই যে নিপাতনের সিদ্ধ কিছু পাচ্ছি, যে সিদ্ধি, শক্তি, আরেকটা ছিল গীতি, তো আরেকটা আছে যে বুদ্ধি, বুধ, বুদ্ধি। তার মানে এখানে নতুন করে দ এবং ধ এসেছে, এই কারণে বলা হচ্ছে যে এটা আসলে নিপাতনে সিদ্ধ। এটি আমাদের এভাবে পড়তে হবে, যে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে, তাহলে এটি বেশি মনে থাকবে। এবার আমরা দেখব যে চারে তব্য ও অনিয় প্রত্যয়, এটা যখন যুক্ত হয় তখন কি অবস্থা হয়। এগুলো খুব সহজ, এই অর্থে যদি প্রথম পর্বটা আমরা পড়ে থাকি তাহলে এটি সহজ, কারণ আমাদের বুঝতে হবে। যেমন ক্রি যোগ তব্য, যখন তব্য এবং অনিয় প্রত্যয় আমরা যুক্ত করি তখন কিন্তু সেটি পরিবর্তন হয় না। তব্য এবং অনিয় প্রত্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কি কর্তব্য, কর্তব্য। তাহলে আপনি যদি বলেন কর্তব্য, দেখুন এটাকে যদি ভাঙেন কি হবে, ক হসন্ত যোগ অর, কর যোগ তব্য। এখন এই অর কোথা থেকে আসলো, দেখুন এই অর এসেছে এই যে রি থাকার কারণে। তার মানে কোন শব্দের উচ্চারণে যদি অর থাকে, এই অর কার সাথে আছে, ক হসন্ত এর সাথে, তাহলে এর রিপ্লেসমেন্টে আপনি কি করবেন, এর রিপ্লেসমেন্টে আপনি রি নিয়ে আসবেন, তাহলে ক হসন্ত যোগ রি, এটি সমান সমান হবে ক্রি, ক্রি যোগ তব্য। এখানে এই যে চলে এসেছে ক্রি যোগ তব্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক এরকম দা যোগ তব্য, দাতব্য, দা যোগ তব্য, এটা সহজ, কারণ এখানে এখানে গুণ হয়েছিল, হ্যাঁ এখানে গুণ ছিল, এখানে কিন্তু আবার সেটি নাই। তাহলে দাতব্য, তারপরে পঠ যুক্তব্য, পঠিতব্য, পঠ যুক্তব্য, পঠিতব্য, এখানে একটা এক্সট্রা ই এসেছে। তাহলে পঠতব্য, পঠিতব্য, মানে যা পড়া হয়েছে। তাহলে এখানে কি আমরা এখানে নতুন করে একটা ই পাচ্ছি, তাই না? যেমন আমরা এর আগে পড়লাম না পঠিত, পঠ যোগ ইত যেটা বলেছিলাম, সেখানে কিন্তু ছিল পঠিত। তাহলে ইত সবসময় থাকবে না, তখন ক এ যুক্ত ত, সেটা দিয়ে আমাদেরকে লিখতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে অনিয়ম, অনিয়, সেটি আমরা লিখবো যে কিভাবে, যেমন দৃশ যোগ অনিয়, দৃশ যোগ
অনিয়, দর্শনীয়। দেখুন দর্শ, দ হসন্ত যোগ স্বরে অ, রেফটা হয়ে গেল র, দর। তারপরে স হসন্ত যোগ স্বরে অ যোগ নিয়। দেখুন এই যে অনিয়, অনিয় এখানে আছে। এবং এই অর যে আছে, অরের পরিবর্তে আপনি কি দিবেন? রি দিবেন। দ হসন্ত যোগ রি, এই দুইটা মিলে হলো দ্রি। আর এখানে তালব্য হসন্ত চলে আসলো, দৃশ যোগ অনিয়, দর্শনীয়। এবং এই যে অর, এটি বলে দিচ্ছে যে অর আছে, বানানের মধ্যে অর উচ্চারণ আছে, অর উচ্চারণ থাকলে রি দিয়ে ভাগ করতে হবে, তাই এখানে আমি রি দিয়েছি। আর এভাবে যদি পড়ি যে রি থাকলে সেটা শব্দ গঠনের ক্ষেত্রে কি হবে? অর হবে। তাহলে রি থাকলে অর, এটিকে আপনি আরেকটা এভাবেও বলতে পারেন যে এখানে গুণ হয়েছে, গুণ। ফলে গুণ কি? যখন কোন প্রকৃতির আদি স্বরে রি থাকে, এই যে দৃশ, রি থাকলে অর হয়। এই যে অর যে আছে দর্শনীয়, এর মধ্যে এটা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। আর যখন পরীক্ষায় আসবে তখন কি করব? যে দর্শনীয় এর মধ্যে অর আছে না আর আছে, এভাবে ভেঙে লিখলে হবে। দ হসন্ত যোগ স্বরে অ, এই দুইটা মিলে হচ্ছে দ। তারপরে তালব্য স, এই রেফ, রেফ আনলাম, দর, দর, রেফকে এখানে র হিসেবে হসন্ত দিয়ে আনলাম। তারপর স, কে ভেঙেছি, তালব্য স হসন্ত, হসন্ত দিয়ে একে স্বরকে আলাদা করে ফেলেছি। ফলে নিয় এর সাথে অ যুক্ত হয়ে অনিয়, ফলে দৃশ যুগ অনিয়। দৃশ কিভাবে আনলাম সেটি এখানে দেখেছি। দ এর সাথে অ রয়েছে, তাই দ হসন্ত এর সাথে রি, যেহেতু দ হসন্ত আর রি যুক্ত বর্ণ গঠিত করবে, তাই সেটি দ্রি হয়েছে। আর বাকি কি থাকলো? তালব্য স হসন্ত থাকলো, ফলে দৃশ যুগ অনিয়, দর্শনীয়। এরপর আমরা দেখছি যে পা যুগ অনিয়। পা যুগ অনিয়, পানীয়। এবার আমরা একটু দ্রুত যাব অনিয় প্রত্যয় দিয়ে। তারপর শ্রু যুগ অনিয়, শ্রু যুগ অনিয়, তাহলে হচ্ছে শ্রবণীয়। শ্রবণীয় বলতে পারেন যে স্যার এখানে অব কোথা থেকে আসলো? দেখুন এখানে একটা পরিবর্তন আছে, শ্রু আছে, তাই এটা হবে শ্রো। কারণ কি? এই যে রস্যও থাকলে কি হয়? ও হয়। তাহলে শ্রো যোগ অনিয়, এই শ্রোকে থেকে শ্র হসন্ত ও আলাদা করলাম, ও যোগ এখানে অ, তারপর নিয়। তাহলে এখানে হয়েছে গুণ, এখানে হয়েছে গুণ, আর এখানে হচ্ছে সন্ধি। সন্ধির নিয়ম হচ্ছে ও আর অ মিলে অব হয়। কি হয়? অব হয়। তাহলে শ্রবণীয়, শ্র হসন্ত, এই স্বরে অ, এই তালব্য স হসন্ত এর সাথে বসবে, ফলে এখানে আপনি এই যে শ্রবণীয় শব্দটা পাবেন। এবং এখানে মূর্ধন্য কেন হলো? প্রত্যয় হবে দন্তন্য দিয়ে, কিন্তু মূর্ধন্য এখানে হবে কারণ কি? যে এখানে নত্যবিধানের নিয়ম ঘটেছে। নত্যবিধানের নিয়ম পড়লে দেখতে পারবেন যে এই যে প ফ ব, ব এর পরে দেখা যাচ্ছে যে এখানে মূর্ধন্য হয়ে যাচ্ছে, দন্তন্য মূর্ধন্য হয়ে যাচ্ছে। এখানে গুণ, সন্ধি এবং নত্যবিধান তিনটা বিষয় রয়েছে। এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু বেশি মনে থাকবে। 4 পর্যন্ত আমরা গেলাম। 5-এ যাব। 5-এ হচ্ছে ত্রিচ, ত্রিচ থাকলে তা, এটা একদম সহজ, এইভাবে মনে রাখবো। 5 নাম্বার হচ্ছে ত্রিচ প্রত্যয়, ত্রিচ প্রত্যয়। ত্রিচ প্রত্যয় কি বলছে? ত্রিচ প্রত্যয় বলছে যে চ, চ ইত, ইত মানে বাদ, চ ইত ত থাকবে। তাহলে চ, চ বাদ যাবে
আর ত থাকবে, যেমন দা যুগ ত্রিচ, দা যুগ ত্রিচ, দাতা, মা যুগ ত্রিচ, মাতা। তারপর ক্রি যুগ ত্রিচ, ক্রেতা। এখানে কিন্তু কি হয়েছে, দীর্ঘই রয়েছে। দেখুন এই যে দীর্ঘই থাকলে এ হয়ে যায়, তার মানে এখানে কিন্তু গুণ ঘটেছে। একটা হচ্ছে 30, 30 থাকলে সমান সমান তা দিতে হবে। তার মানে কোন শব্দে তা থাকলে আমরা ত্রিচে চলে আসব, তা থাকলে ত্রিচে চলে আসব, তা থাকলে ত্রিচে চলে আসব। আর ক্রি হয়ে যাচ্ছে ক্রে, এটা গুণের কারণে হয়ে যাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। কিন্তু একটা বিশেষ নিয়ম আছে, যুদ্ধ যুগ ত্রিচ, যোদ্ধা। দেখুন বিশেষ নিয়ম, বিশেষ যুদ্ধ যুগ ত্রিচ, যোদ্ধা, যুদ্ধ যুগ ত্রিচ কি হচ্ছে, যোদ্ধা। এটা কি বিশেষ নিয়ম বা ব্যতিক্রম। কিন্তু বাকিগুলো ইন জেনারেলি আমরা কি পাবো, যেখানে তা পাবো, তা পেলে সেখানে ত্রিচ আনবো, ফলে আমাদের এখানে কিন্তু পরিবর্তনটা দেখা যাবে। এরপর আমরা দেখছি যে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব, যে নক প্রত্যয় 6 নাম্বার, এটি অনেক ইম্পর্টেন্ট, প্রচুর আসে। যে 6 নাম্বার হচ্ছে নক প্রত্যয়। এখানে হচ্ছে মূর্ধন্য কি হবে, ইত, ইত মানে বাদ, অক থাকবে। ফলে এখানে আমরা কি পাচ্ছি, যে ক্রিযুগ নক, ক্রিযুগ নক যদি বলি, যেমন একটা শব্দ কারক, এটা তো অনেকেই পরিচিত শব্দটার সাথে, কিন্তু এটা কিভাবে আসলো, দেখুন এটাকে আমরা ভেঙে লিখব। কারক, ক হসন্ত যোগ স্বরে আ, তারপর রকে ভাঙবো, রকে ভাঙলে দুইটা পাবো, দুইটা বিষয় পাবো, ক কে ভাঙলাম। তো এখানে আমরা যোগ র হসন্ত যোগ স্বরে অ, এটা হচ্ছে র, র কে আপনি ভাঙলে এই দুইটা অংশ পাবেন, ক কে ভাঙলে এই দুইটা অংশ পাবেন। তাহলে এরপর কাকে পাচ্ছেন, এই ক কে পাচ্ছেন, এই যে লিখলাম। তাহলে দেখুন তো এখানে কি পেলেন, এখানে আপনি আর পেয়েছেন উচ্চারণে, আর, আর পেয়েছেন। আর থাকার কারণে এর রিপ্লেস হবে রি দিয়ে, রি। আর এখানে কি রয়েছে, এ রয়েছে ক হসন্ত, ক হসন্ত যোগ রি যোগ অ, আর এই ক, অক। ফলে ক এবং এই রি, ক হসন্ত, ক হসন্ত এবং রি মিলে কি হবে, ক্রি হবে, ক্রি, যুক্তবর্ণ গঠন করলো। যখনই স্বর ব্যঞ্জনের সাথে বসবে তখন সে যুক্তবর্ণ গঠন। ধরেন একটা অফিসের বস যখন আসবে অফিসে, তখন তার কর্মচারী দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে যাবে, এবং যখন বস চলে যাচ্ছে তখন কর্মচারী তার ডেস্কে বসে কিন্তু কাজ করছে। ফলে এখানে মূল বিষয়টা কি দাঁড়ালো,
যে রি তখনই স্বতন্ত্র হিসেবে বসবে যখন সে একা বসবে, কিন্তু যখন অ্যাজ এ টিম হিসেবে বসবে, দল হিসেবে বসবে ব্যঞ্জনের সাথে, তখন সে সংক্ষিপ্ত হয়ে যাবে। এটাই নিয়ম যে ব্যঞ্জন ধ্বনি স্বরের সাথে বসলে সে কার হিসেবে, এখানে স্বরধ্বনি যদি ব্যঞ্জনের সাথে বসে সে কি হিসেবে বসে? কার হিসেবে বসে। ফলে ক্রি যোগ অক, এই শব্দটি এই যে কারক শব্দ গঠন করলো। তাহলে খেয়াল করুন, এই ন ইত মানে এই ন কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, কে থাকছে? অক থাকছে। এই যে এটার প্রমাণ হচ্ছে এই কারক শব্দটি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বৃদ্ধি। এখানে যখন আপনি বলবেন ক্রি যুগ অক, তখন এখানে বলতে হবে এখানে বৃদ্ধি ঘটেছে। যদি এই পাশ থেকে এইদিকে যান তখন বৃদ্ধি ঘটেছে। তার মানে যখন আপনি আর পাবেন, কোন শব্দের উচ্চারণে আর পাবেন, কোন শব্দের উচ্চারণে আর পাওয়া গেলে তখন আপনাকে এই যে প্রথম যে যাকে দিয়ে ভাগ করতে হবে, রি দিয়ে আনতে হবে। সেটি হচ্ছে মূল বিষয়। এরপর আমরা আরো দেখব যে নিযুক অক, নায়ক কিভাবে হলো। নিযুক অক, দেখুন এটি প্রথম ধাপ ঘটে কিন্তু প্রত্যয়, তারপর সন্ধি ঘটে। নিযুক অক, নায়ক, এটি কিভাবে হলো? দেখুন নি আছে, নি থাকলে কি হয়? দীর্ঘই থাকলে ওই হয়। তাহলে এটাকে বলবো নই যুগ অক। এটা হচ্ছে এখান থেকে এখানে আসলাম, এটাকে আমরা বলবো বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধি। তারপর আপনি দেখেন যে এখানে সন্ধির একটা নিয়ম আছে। সন্ধির নিয়ম কি? যে কোন শব্দে যদি ওই থাকে, যেমন এ যুগ স্বর সমান সমান অয়, প্রথমেই কিন্তু এটা লিখছিলাম। তারপর ওই যুগ স্বর সমান সমান আয়, আর যদি ও যুগ স্বর থাকে তাহলে এটা হচ্ছে অব, আর ও যুগ স্বর এটা যদি থাকে তাহলে এটা হচ্ছে আব। খেয়াল করুন, তাহলে নই যুগ অক, এটাকে ভাঙেন, দন্ত ন হসন্ত যুগ কি ওই যুগ অ যুগ ক। তাহলে ওই আছে আর অ আছে, ওই আর অ মিলে কি আয়। আয়, এখন অন্তস্থ থেকে স্বরে ওকে আলাদা করলাম, তারপর থাকছে ক। তাহলে ন হসন্ত যুগ আয় স্বরে আ, এই ন হসন্ত আর স্বরে আ মিলে হবে না, আর এই অন্তস্থ অ আর এই স্বরে অ মিলে হচ্ছে অয়, আর এখানে হচ্ছে ক সমান সমান নায়ক। তার মানে নিযুক অক, প্রথমে দেখুন নায়ক শব্দটা দেখে আপনি বুঝবেন কিভাবে যে পরীক্ষার হলে সবসময় তো এভাবে দিবে না। আমরা পড়ছি নিয়ম, পরীক্ষার হলে কি করতে হবে? পরীক্ষার হলে তো বলবে যে এটা সন্ধি বিচ্ছেদ কি বা এটার প্রকৃতি প্রত্যয় কি। তাহলে যদি আসে সন্ধি তখন আপনাকে বলতে হবে নৈযুক অক, সন্ধি অধ্যায় এটাই আছে। তাহলে সন্ধির আগের ধাপ হচ্ছে প্রকৃতি প্রত্যয়, সেখানে হচ্ছে নিযুক অক। তাহলে নিযুক অক হচ্ছে প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, আর নৈযুক অক হচ্ছে সন্ধি। তাহলে পরীক্ষায় তো এটা আসবে, তখন আপনি ভাগ করবেন কিভাবে? দেখুন পরীক্ষায় আসবে নায়ক,
উচ্চারণে আপনি কি পাবেন? দন্ত ন হসন্ত যোগ স্বরে আ অক, এটা হচ্ছে নায়ক শব্দটার বিশ্লেষণ। যেহেতু আপনি উচ্চারণে আই পাচ্ছেন, উচ্চারণে কি পাচ্ছেন? আয়। তাহলে খেয়াল করুন, যেহেতু উচ্চারণে আয় রয়েছে, এখানে আয় রয়েছে, তাই আপনাকে ওয়ে যেতে হবে। তার মানে খুব সহজ, দেখুন এ ওই উ ও, তাহলে অয় আই, অব আব, একটা হচ্ছে অয় দিয়ে আর একটা আই দিয়ে, তাহলে এ হচ্ছে অয় দিয়ে আর ওই হচ্ছে আই দিয়ে, ও হচ্ছে অব দিয়ে, ও হচ্ছে আব দিয়ে। তার মানে এখানে সন্ধির যে 13, 14, 15, 16, 13, 14, 15, 16 স্বরসন্ধির এই যে 4টা সূত্র আছে, নিয়ম রয়েছে, এটা কিন্তু নবম দশম শ্রেণীর যে বর্তমান বই রয়েছে সেই বইয়ের মধ্যে আছে। ওখানে কিন্তু এই যে এটা 13, এটা 13, এটা 14, এটা 15, এটা 15 আর এটা হচ্ছে 16 নাম্বারে আলাপ করা আছে, আলোচনা করা আছে। তার মানে এখানে বুঝতে হলে আমাকে সন্ধির হেল্প নিতে হবে। এরপর আমরা যদি আরো বলি যে গই যুগ অক, তাহলে গই যুগ অক সেম, একটা বুঝিয়ে দিলাম, বাকিটাও আমরা বুঝতে পারবো। গায়ক, গায়ক। এবার এই দিক থেকে আমরা যাব, এখানে ভাঙি গ হসন্ত যোগ স্বরে আ যোগ অন্তস্থ অ যোগ ক। তাহলে দেখুন এটাকে আরো ভেঙে দেখি, তাহলে আয় আছে, আয় থাকার কারণে কি হবে? আয় থাকলে ওই হবে, আয় থাকলে ওই হবে, তাহলে গ হসন্ত যোগ ওই, তাহলে গই যোগ কি হবে? গায়ক শব্দটি যখন আমরা বিশ্লেষণ করছি তখন আমরা পাচ্ছি যে গই যোগ অক, এখানে হবে গই যোগ অক, মানে এখানে নক, এটিও থাকতে পারে, এটাও থাকতে পারে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর লিখ যুগ অক, লেখক, লিখ যুগ নক, লিখ যোগ নক, নক মানে অক। আচ্ছা, তাহলে লিখ, দেখুন তো লিখ থেকে কি হলো? এই খ হসন্ত আর এই স্বরে অমিলে খ, এরপরে ক আছে, একে নিয়ে আসলাম, আর লি হয়ে গেল লে। লে কেন হলো? এই যে দেখুন যে রস্বই আছে, এখানে এ হয়ে যাবে, আদি স্বরে এই রস্বই আছে, তাহলে এটা হচ্ছে গুণ, গুণের কারণে লি হয়ে গেছে লে। এবং এখানে এই পুরো চ্যাপ্টারকে বুঝতে হলে, এই পুরো চ্যাপ্টারকে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে গুণ এবং বৃদ্ধি খুব ভালো করে বুঝতে হবে, এবং গুণ এবং বৃদ্ধি বোঝার ক্ষেত্রে আমাদের প্রথম যে পর্বটা আছে সেটাই একমাত্র ভালো পথ। ওইটা না বুঝতে পারলে, প্রথম পর্ব না বুঝতে পারলে এখানে সমস্যা হবে। এই কারণে প্রথম পর্বটি অনেক সময় নিয়ে ধীরে ধীরে বুঝিয়ে ভেঙে 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 দেখানো হয়েছে যে গুণ কি, বৃদ্ধি কি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এটি হলো। এরপর বিশেষ নিয়মটা আমরা দেখব যে নক প্রত্যয় পরে থাকলে নিযন্ত ধাতুর ই কারের লোপ হয়। আচ্ছা, নক প্রত্যয় পরে থাকলে নিযন্ত ধাতু কি? নিযন্ত ধাতু হচ্ছে প্রযোজক ধাতু, যেমন পুঁজি। আমরা যদি এখানে দেখি যে পুঁজি যোগ নক, নক মানে অক, তো এটি হয়ে যাচ্ছে পূজক। নিয়ম বলছে যে যদি অক প্রত্যয় আপনি বসান তাহলে এই যে ই কারটা থাকবে,
এটা লোপ হবে। তাহলে এখানে আছে দেখুন পূজক, এখানে ই আছে, বর্গীয় জ যোগ হ্রস্ব ই, এই ইটা বাদ যাচ্ছে। সেটা হচ্ছে এখানে বিশেষ নিয়মে বলে দিয়েছে। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে ক নাম্বার। খতে হচ্ছে, তো দেখা যাচ্ছে যে আকারান্ত ধাতুর পরে নক প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে অন্তস্থ অ আসে। আচ্ছা, আকারান্ত ধাতু মানে কি? আচ্ছা, যেটা শেষে আকার আছে, অর্থাৎ একটা ধাতু, এই ধাতু শেষে আকার আছে, আকারান্ত, কারান্ত মানে কার যুগ অন্ত, অর্থাৎ শেষে কার হিসেবে থাকবে, সেটি হচ্ছে আকারান্ত। তাহলে দা যোগ নক বা অক, ব্র্যাকেটে লিখে দিলাম। তো এরা বলছে যে কি আসবে, অন্তস্থ আসবে। তো পরীক্ষায় তো আপনাকে নিয়ম দিবে না, পরীক্ষায় কি করবেন? পরীক্ষায় আপনাকে এই অন্তস্থ অ দেখে বলে দিতে হবে যে এখানে দা হবে। ঠিক আছে, দা যোগ অক, তার মানে একে বাদ দিতে হবে। এই দিক থেকে যখন আসবো তখন বাদ দিতে হবে। আর এখানে পূজক, তাহলে পূজক যখন বলবো পূজ হয় না, পুঁজি হয়, তখন আমাকে এখানে রস্বইটা নিয়ে আসতে হবে যখন এই দিক থেকে আমি এই পাশে যাব। যদি বলে এটির প্রকৃতি প্রত্যয় কি হবে। এরপর আমরা 7 নম্বরে যাব, খুবই ইম্পর্টেন্ট 7 নম্বর যে নিয়মটি। তো 7 নম্বর নিয়ম কি বলছে? 7 নম্বর নিয়ম বলছে যে ঘ্যান প্রত্যয় ঘ্যান প্রত্যয়, ঘ্যান প্রত্যয়ের ক্ষেত্রে এখানে ঘ এবং মূর্ধন্য ইত, ইত মানে কি? বাদ। তাহলে কি থাকবে? ঘ মূর্ধন্য ইত জ বা জফলা থাকে। এটা লাল কালিতে লিখি, জ বা জফলা, জ বা জফলা থাকবে। তার মানে দাঁড়াচ্ছে কোন শব্দে যদি জ থাকে অথবা জফলা থাকে, সেক্ষেত্রে আমি এই ঘ্যান এটা নিয়ে আসব। যেমন ক্রি যোগ ঘ্যান, ক্রি যোগ ঘ্যান। আচ্ছা, এবার দেখুন ক্রি যোগ ঘ্যান, তাহলে এখানে আমরা দিব যে কার্য, কিভাবে হলো কার্য এখন দেখবো আমরা। কার্য, ক্রি থাকলে কি হয়? ক্রি থাকলেই হয় অর হবে, নয় আর হবে, সহজ আলাপ। তাহলে আপনি এখানে ভাঙবেন, তাহলে ক্রি এর পরিবর্তে এটাকে যদি ভাঙেন ক হসন্ত যোগ স্বরে আ, এটা হচ্ছে ক কে ভাঙলে এই দুইটা অংশ পাবেন। এবার আসেন, এরপর কি আছে? কার, উচ্চারণ করতে হবে, কার জ, কার জ, তার আগে কি আসে? র আসে। তাহলে এই যে র, কার, র বলে কি থামেন নাকি কারো বলেন? কারো, কারো বলছি আমরা না, কার, কি বলছি? কার, কার, র, থেমে যাচ্ছি, কার। যেহেতু থামছি তাই এই রেফটা এখানে যে আসলো এর নিচে হসন্ত দিচ্ছি, কার। এবার আসুন জ, এই যে আর এখানে আপনি পেলেন, এই আরটা কোথা থেকে আসছে? তার মানে প্রথমে দেখতে হবে, যদি এই দিক থেকে আমাদেরকে ভাঙতে বলে
যে কার্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে। তাহলে আমাকে দেখতে হবে যে কার্য শব্দের মধ্যে কি রয়েছে। কার্য শব্দের মধ্যে কি রয়েছে? কার্য শব্দের মধ্যে আর রয়েছে। অর বা আর থাকলে আমাকে রি দিয়ে ভাঙতে হবে। তাহলে দেখুন ক এর সাথে কিন্তু হসন্ত রয়েছে, তাহলে ক হসন্ত যোগ এই যে আর এর পরিবর্তে আপনি রি নিয়ে আসবেন, আর এখানে জ, তাহলে এখানে আপনি কি নিয়ে আসবেন? ক হসন্ত আর এই রি মিলে কি হয়? ক হসন্ত আর এই রি মিলে হয় ক্রি, কারণ এটা যুক্ত বর্ণ গঠন করবে। এই রি যখন একা বসবে তখন সে এরকম ভাবে বসবে, কিন্তু যখন ব্যঞ্জনের সাথে বসবে তখন সে কার হিসেবে বসবে। আর এখানে কি বলছে? যেখানে আপনি জ পাবেন সেখানে আপনি ঘ্যান শব্দটা জুড়ে দিবেন। তার মানে পরীক্ষায় যদি বলে যে ক্রি যোগ ঘ্যান, এটার সাধিত শব্দটা কি হবে, তখন আপনি বলতে পারবেন কার্য, কারণ নিয়ম মাথায় কাজ করবে। ক্রি আছে, আমি আর বসাবো, আর বসালে এই ঘ্যানের বদলে আমি জ বসাবো, যেখানেই ঘ্যান সেখানেই জ, যেখানেই ঘ্যান সেখানেই জ। কিন্তু পরীক্ষায় তো আসবে এটা কার্য, তখন আপনি বুঝতে পারবেন কি। কাজে এর জন্য ভাষায় কি করতে হবে? ভাষায় এরকম শব্দ পেলে যেখানে রেফ আছে, যেখানেই রেফ থাকবে সেখানেই বুঝতে পারবেন যে ওখানে অর আছে নয় আর আছে। যেমন বর্ণ, বর্ণ এটাকে ভাঙলে হবে ব, ব হসন্ত যোগ স্বরে ব কে ভাঙলাম, তারপরে এই রেফ কে নিয়ে আসলে হবে অ, এই যে রেফ র, তারপর মূর্ধন্য। তাহলে দেখুন বর্ণ, এখানে অর পাবেন। আবার যদি বলে বার্ন, যেমন বার্ন ইনস্টিটিউট, বার্ন, তখন আপনি পাবেন আর। যেখানেই রেপ পাবেন সেখানেই হয় অর আছে নয় আর আছে। উচ্চারণটা খেয়াল করতে হবে। বর্ণ, যেহেতু আকার নাই, অর, যেহেতু অর, তার পরিবর্তে আপনি রি আনবেন। যেহেতু আর পাবেন, যেমন বার্ন ইনস্টিটিউট, বার্ন, বয়ের পরে দেখুন এখানে স্বরে আর কার হিসেবে রয়েছে, তো স্বরে আগে যখন আলাদা করবেন সে পূর্ণরূপে যাবে না, পূর্ণরূপে ফিরে যাবে। তো ব থেকে স্বরে একে আলাদা, কারকে আলাদা করলে সে পূর্ণরূপে যাবে। ফলে এখানে আমরা পাচ্ছি যে আর। তাহলে আমাদেরকে প্রকৃতি প্রত্যয় বিভাজনটা করতে হবে এই দিক থেকে। রেফ পেলেই হয় অর নয় আরে যেতে হবে। তাহলে রেফ থাকার অর্থই হচ্ছে সেখানে আপনাকে ক্রি দিয়ে আনতে হবে, কারণ রেফ থাকার অর্থই ওখানে কি আছে? অর আছে নয় আর আছে। এখন অর থাকুক আর আর থাকুক, রেফ থাকলে আপনাকে ক্রিতে যেতে হবে। তাহলে ক্রি, আর এই যে জ, জয়ের পরিবর্তে আপনি ঘ্যান বসিয়ে দিবেন। এবারে আমরা বাকিটুক দেখবো যে একদম সহজ হয়ে যাবে। এখন ধৃ যোগ, ধৃ যোগ ঘ্যান, ধৃ যোগ ঘ্যান ধার্য কিভাবে হলো? এই ধ রি, এই রি এর কারণে আর, তাহলে ধ হসন্ত যোগ আর, ঠিক আছে। আর ঘ্যানের পরিবর্তে আপনি বসাবেন জ, তাহলে ধ আর মিলে কি হলো? ধার যোগ জ। এই যে র হসন্ত আছে একে আপনি উপরে পাঠিয়ে দিবেন, ধার জ, তাহলে ধৃ যোগ ঘ্যান। রেফ থাকলেই এখানে ক্রিয়া আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা এখানে আরো যে উদাহরণ রয়েছে সেটি আমরা দেখব। পট যোগ জ, পট যোগ জ, পাঠ্য, পট যোগ জ, এখানে আমরা পাবো পাঠ্য। তাহলে ঘ্যান প্রত্যয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি ক
কর্ম ও ভাববাচ্যে জ্ঞান হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। কর্ম ও ভাববাচ্যে, কাজে কর্মবাচ্য কোনটা, যেটা হচ্ছে ওই যে প্যাসিভ ভয়েস, আর ভাববাচ্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েস ইম্পর্টেন্ট না, প্যাসিভ ভয়েস ইম্পর্টেন্ট না, যেখানে ক্রিয়ার প্রাধান্য থাকবে সেটি হচ্ছে ভাববাচ্য। তো এখানে পট যোগ জ, তাহলে পট, প কে ভাঙবো, প কে ভাঙলে হচ্ছে আমি স্বরে অ পাবো। তাহলে এখানে দেখুন এই যে স্বরে অ, এই স্বরে অ আ হয়ে যায়, ঠিক আছে, স্বরে অ আ হয়ে যায়, তার মানে বৃদ্ধি হয়ে কি হবে, পট, এটি যখন আমরা পাবো প হয়ে যাবে পা। এই যে ঠ, এই জফলা থাকলে একে এখানে দিয়ে দিবেন, তাহলে পট, এই যে এর সাথে কিন্তু হসন্ত আছে, পট, তাহলে প থেকে হয়ে যাবে যখন পা, সেটি হচ্ছে বৃদ্ধি। ঠিক এরকম ভাবে আমরা আরো দেখতে পারবো পরিহার্য, এটি ইম্পর্টেন্ট, পরিহার্য, এখানে একটা উপসর্গ আছে, তাই উপসর্গকে প্রথমে আপনি আলাদা করে দিবেন, তারপরে হয়ের সাথে রি যুক্ত বর্ণ, পরিহা, যখন পরিহার্য আমরা লিখব তখন কি হবে, যে দেখা যাচ্ছে যে যোগ জ। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যায় যাব যে কিভাবে এটি হলো। দেখুন হয়ের সাথে কি রয়েছে, রি রয়েছে, রি এর কারণে কি হয়, আর হয়, আর হয় যোগ জ। তাহলে এই হয়ের সাথে হসন্ত আছে না, কারণ হয়ের সাথে তো রি যুক্ত বর্ণ, তাহলে হসন্ত আর আ মিলে কি হবে, হার জ, হার জ। যখন একে আপনি চেঞ্জ করবেন তখন কি হবে, এই যে হার জ, মানে এই র হসন্ত উচ্চারণে আছে, সে উপরে চলে যাবে বানানে। তাহলে এখানে আমরা পাচ্ছি পরি হচ্ছে উপসর্গ, উপসর্গ থাকলে আগে আলাদা করে দিতে হবে। হার্য, আমাদের মূল কাজ হচ্ছে হার্যর মধ্যে, দেখুন হার্য, এই যে রেফ, বলছি কি, যেখানে রেফ সেখানেই রি, যেখানে রেফ সেখানেই রি। তাহলে রেফ থাকলে যদি এখানে আ দিয়ে থাকে তাহলে আর আর হবে, আর যদি আকার না থাকে তাহলে অ হবে। তাহলে এখানে বলেই দিয়ে দিছে যে অর অথবা আর যাই থাকুক না কেন রি হবে। ফলে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরিহার্য। তারপরে হচ্ছে বাচ্য, বচ যুগ জ, বাচ্য, বচ যুগ জ, কি হবে, এই ব কে ভাঙলে হবে ব হসন্ত যুগ স্বরে অ। তাহলে এটাকে যখন বলছি বাচ্য, দেখুন এই চ হসন্ত আর এই জ মিলে এইটা জফলা সহ যুক্ত বর্ণ, আর এই স্বরে আ, এখানে কি ব হসন্ত যুগ স্বরে আ হলো, এখানে স্বরে অ, ব হসন্ত যুগ স্বরে অ, এখানে কি হয়ে যাচ্ছে, স্বরে আ হয়ে যাচ্ছে। স্বরে আ কেন হচ্ছে, এই যে বৃদ্ধির কারণে হচ্ছে। তার মানে যখন কোনো বানানে আপনি এরকম স্বরে আ পাচ্ছেন, একে যদি আপনি বিচ্যুত করতে যান, এখানে বিচ্ছেদ করতে যান, তাহলে এই স্বরে আ বাদ দিয়ে করতে হবে। তার স্বরে আ বাদ দিলে আপনি পাচ্ছেন বচ, আর এই জ হচ্ছে এই জফলা, বাচ্য। তারপর আমরা আরো পাচ্ছি যে ভুজ্য, ভুজ্যটা আমরা দেখব যে ভুজ যুগ জ, ভুজ যুগ জ। কিভাবে ভুজ থেকে ভো হলো এটি আমরা দেখব। এটাকে আমরা ভেঙে লিখব ভ হসন্ত যুগ রস উ, এখানে কিন্তু হসন্ত আছে, হসন্ত না দিলে ভুল হবে। তাহলে এখানে হচ্ছে ভো, আর এই জ হসন্ত আর এই জফলা মিলে এই যে জ,
তাহলে বলতে পারেন যে স্যার এখানে তো ভ হসন্ত যোগ ও রয়েছে, তাহলে স্যার এখানে রস্য এখানে ও কোত্থেকে আসলো? তাহলে দেখুন যেখানে আপনি ও পাচ্ছেন, তাহলে কোথায় ও পাচ্ছেন? এই যে ও, তার মানে এটা গুণ হয়েছে, গুণ হয়েছে, তাই না? এখানে ছিল রস্য উ, এখানে হয়ে যাচ্ছে উ। রস্য উ কখন উ হচ্ছে? যখন আপনি কি পাচ্ছেন? রস্য কে ও করে দিচ্ছেন, কেন? গুণের কারণে। এবার আসুন যে পরীক্ষায় কি করবেন। তো পরীক্ষায় আপনি দেখবেন হয় এইটা দিয়ে থাকবে, নয় এটা দিয়ে থাকবে। পরীক্ষায় থাকবে কি, ধরেন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? সবাই বলবে স্যার পানি হয়। তো পরীক্ষায় থাকবে তো পানি, পরীক্ষায় বলবে পানিকে ভাঙলে কি হয়? তো অক্সিজেন আর হাইড্রোজেন হয়। তো বিষয়টা হচ্ছে আপনার এই পানির দিকে খেয়াল করতে হবে। ওই দিয়ে যেখানে আছে ওই থাকলে বুঝবেন যে ওকে আমার রস্বই দীর্ঘই দিয়ে ভাঙতে হবে। ও থাকলে বুঝতে পারবেন এই যে ও কোথায় থাকবে, এখানে থাকবে, তাকে রস্বই দীর্ঘই দিয়ে ভাঙতে হবে। আর যদি থাকে বা সরেয়া থাকে, হয় এই লাইন থাকবে নয় এই লাইন থাকবে, এই দুই লাইন ছাড়া তো এই পাশে হবেই না। তাহলে ভোজ্য, তাহলে ভোজ্য এই যে ভ আর ও এক প্রয়োজনে ভেঙে নিবেন, এটা একেবারে লিখতে লিখতে মুখস্থ করে ফেলতে হবে যে এ ওই উ ও অর আর আ রস্বই দীর্ঘই। তাহলে এখানে আমার কি আছে? ও রয়েছে। যেহেতু আমি ও পেয়েছি, ও পেলে আমাকে রস্ব বা দীর্ঘ দিয়ে ওই ধাতুর কাছাকাছি যেতে হবে, তখন এটা ক্লিয়ার হবে। তারপর আরেকটা উদাহরণ আমরা দেখব যে হাস্য। দেখুন যে আমরা এদিক থেকে যাব এখন হাস্য। তো হাস্য প্রশ্ন আসলো এটার প্রকৃতি প্রত্যয় কি হবে? তো প্রথমে আপনাকে যেতে হবে এখানে হ হসন্ত যোগ সরে আ। তাহলে দেখুন তো সরে আ কোথায় রয়েছে? এই যে, তো সরে আ রয়েছে এখানে। সরে আ থাকলে কি হবে? সরে আ থাকলে আমাকে অতে যেতে হবে। তাহলে আমাকে এখানে যেতে হবে এখানে যেতে হবে, সরে আ থাকলে অতে যেতে হবে। আচ্ছা, অটা লিখে নিলাম। তাহলে এই হ হসন্ত এখানে লিখবেন না, একে তো লিখতেই হবে সরেয় হ হসন্ত যোগ সরেয়। এরপর আপনার কি করতে হবে? জফলা থাকলে জফলাকে লিখে নিবেন না, জফলা, কারণে জ। আর এখানে থাকলো কে? যখন জ কে আলাদা করবেন তখন দন্ত স এর সাথে হসন্ত আছে, কারণ দন্ত স হসন্ত আর এই জফলা জ এটা মিলে তো এই জফলা। দন্ত স জফলা কখন? দন্ত স হসন্ত আর জফলা, কারণ এটা তো যুক্ত বর্ণ, এটা যুক্ত বর্ণ না। তো যুক্ত বর্ণ যখনই আপনি আলাদা করবেন, দন্ত স থেকে যখন তার জফলাকে আলাদা করবেন, দন্ত স নিচে তো আপনাকে অবশ্যই হসন্ত দিতে হবে, না দিলে তো সেটা ভুল। কাজেই এবার এখানে আসুন যে আ ছিল, আ থাকলে আমাকে সরেও আনতে হবে। আয়ের জায়গায় আমি সরেও বসিয়েছি। যখনই আপনি সরেও বসাচ্ছেন তখন এটা কি হয়ে যাচ্ছে দেখুন, এটা হয়ে যাচ্ছে হস। এই যে হস, হ আর সরেও, হ হসন্ত আর সরেও মিলে হ, আর দন্ত স হসন্ত হস, তাকে আপনি ধাতু দিয়ে দিলেন, ধাতু চিহ্ন, ক্রিয়া প্রকৃতি চিহ্ন, হস যোগ এই যে জ, হস যোগ জ, হাস্য। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটা ক্লাস লাগবে যে সংস্কৃত যে কৃত প্রত্যয়, অর্থাৎ এখানে আজকে ক্লাসে আমরা 7 পর্যন্ত লিখেছি। তো নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করব। এরপরে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আছে বাংলা, সংস্কৃত এবং বিদেশি। তো আরো কয়েকটা ক্লাস লাগবে, আমরা খুব এখানে বুঝে বুঝে যাওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের এখানে যতগুলো আলোচনা করেছি সেগুলো দ্বারা আমরা উপকৃত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।